সুইজারল্যান্ড ভ্রমণ খরচ কত এই বিষয়ে অনেক পর্যটকই জানতে আগ্রহী। তবে এই রাষ্ট্রটি প্রচণ্ড ব্যয়বহুল হওয়ার কারণে অনেক পর্যটকই সুইজারল্যান্ড যাওয়ার ব্যাপারে দুশ্চিন্তা করে। আমার আজকের পর্বে আমি আপনাদেরকে সুইজারল্যান্ড ভ্রমণের খরচ সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। জানিয়ে রাখছি, এখন থেকে অল্প কিছুদিন আগে আমি সুইজারল্যান্ড ভ্রমণ করে এসেছি, কয়েকটা দিন ছিলাম। তার সম্পর্কে কিন্তু আমি ইতিমধ্যে বিভিন্ন ট্রাভেল ব্লগ আপলোড করেছি, না দেখে থাকলে দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটাতে সুইজারল্যান্ডে আপনি কতদিনের যাত্রা করতে পারেন, কোন রুট দিয়ে ঢুকবেন, কোন রুট দিয়ে বের হবেন, সার্বিকভাবে বিভিন্ন রকমের পরামর্শকে যোগ করতে চলছি। এবং একই সাথে জানিয়ে রাখছি, এই ভিডিওটার পুরো আলোচনার শেষে আমি সার্বিকভাবে সুইজারল্যান্ডের পাশাপাশি আরেকটা রাষ্ট্র যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে প্রায় 10টা দিনের ট্যুরের কী রকমের খরচ হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা আলোকপাত করে দেওয়ার চেষ্টা করব। তাই পর্বটা মোটামুটি লম্বা হতে চলছে এবং অনেক বিস্তারিত হতে চলছে, এবং সে পর্বটা আমরা শুরু করছি। তবে তার আগে জানিয়ে রাখছি, এই পর্যন্ত আপনারা যেটুকু দেখেছেন তা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অথবা আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন, তার পাশাপাশি আমার চ্যানেলের বা আমার পেজের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনার কাছে আমার কথা পছন্দনীয় মনে হয়ে থাকে, রুচিবোধের সাথে যদি আপনি আমাকে মেলাতে পারেন, তাহলে আশা করছি আপনি আমার এই মঞ্চে ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে ওই বেলটাকে বাজিয়ে দেবেন। আমরা আমাদের মূল পর্ব এখন শুরু করছি। প্রথমত, সুইজারল্যান্ড ভ্রমণের ভিসা কেন্দ্রিক খরচে আসছি। ভিসা করতে আপনার মোটে খরচ হবে জনপ্রতি গড় পড়তায় নিচের কাতারে প্রায় 15,000 বাংলাদেশি টাকা। মূলত এখানে একটা ভিসা ফিস থাকে এবং ভিসা ফিজের পাশাপাশি একটা ইন্স্যুরেন্স বাবদ খরচ পর্যন্ত থাকে। তো যে ভিসা ফিসটা থাকে, এটা কিন্তু অনেকটা নির্ভর করে আপনি কোন অ্যাম্বাসির মাধ্যমে সুইজারল্যান্ড যাওয়ার জন্য বা ইউরোপের কোনো দেশ যাওয়ার জন্য শেনজেন ভিসাকে গ্রহণ করছেন। সেই ভিসা ফিসটা নিচের কাতারে প্রায় 12,000 টাকার আশেপাশে হবে। তার পাশাপাশি ইন্স্যুরেন্সটা নির্ভর করবে হচ্ছে আপনার বয়সের উপর এবং আপনি কত লম্বা সময়ের জন্য থাকতে চলছেন সেই বাবদও কিন্তু ইন্স্যুরেন্সের খরচটা অনেকটা বেড়ে যাবে। তাই সার্বিকভাবে নিচের কাতারে গড় পড়তে প্রায় 15,000 টাকা, উপরের কাতারে যেতে থাকলে 20-25 থেকে শুরু করে আরও দীর্ঘমেয়াদী ভিসার জন্য ভিন্ন ভিন্ন রকমের চার্জ প্রযোজ্য হতে পারে। আমি 15,000 টাকা খরচ ধরে রাখছি। দুটা মানুষের জন্য 15-30,000 টাকা। এবং বাকি অংশ বলার আগে এটুকু জানিয়ে রাখছি, আমার আজকের এই ভিডিওটাতে আমি আসলে দুটা মানুষের ভ্রমণ খরচ কী হতে পারে তার সম্পর্কে আমি আপনাকে ধারণা দিব। তবে একটু আগে যে আমি আপনাদেরকে বললাম কোন অ্যাম্বাসির মাধ্যমে আপনি সুইজারল্যান্ডের ভিসা নিচ্ছেন, এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থান এটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে সুইজারল্যান্ডে আপনি কোন রুট দিয়ে প্রবেশ করবেন, কত টাকা খরচ হবে তাও আপনি বুঝতে পারবেন। সুইজারল্যান্ড ভৌগোলিকভাবে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এর ছায়াতলে নেই, তবে এই রাষ্ট্রটি কিন্তু শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাপারটা কি তা যদি আপনাদের বুঝতে হয়, তাহলে আপনারা চাইলে গুগল করে নিতে পারেন। আমি এই সম্পর্কে এখানে বিস্তারিত বলছি না, তবে শেনজেন সম্পর্কে বলি। শেনজেন অঞ্চলে কিন্তু আপনি শেনজেনে যে 27টা রাষ্ট্র আছে ইউরোপ মহাদেশেরই অন্তর্ভুক্ত, তাদের যে কোনো একটা পোর্ট দিয়ে প্রবেশ করে যে কোনো একটা পোর্ট দিয়ে কিন্তু আপনি বের হতে পারছেন। এবং সার্বিকভাবে এটাকে কিন্তু একটা ভ্রমণ হিসেবে আয়োজন করা হবে। মানে আপনি ফ্রান্স দিয়ে প্রবেশ করছেন, আপনি সুইজারল্যান্ড দিয়ে বের হচ্ছেন, ইতালি দিয়ে প্রবেশ করছেন, সুইজারল্যান্ড ঘুরে আপনি জার্মান দিয়ে প্রবেশ করছেন। এখন সুইজারল্যান্ড কিন্তু ভৌগোলিকভাবে ইউরোপের যদি মধ্যাঞ্চলটা হিসাব করেন এবং পশ্চিমাঞ্চল হিসাব করেন, সেটারও কিন্তু মাঝামাঝি একটু দক্ষিণের দিকে অবস্থিত। একটু প্যাঁচালো মনে হতে পারে, একটু সহজ করে বলছি, সুইজারল্যান্ড রাষ্ট্রের দক্ষিণ বরাবর আছে হচ্ছে ইতালি। এই ইতালি থেকে আপনি যত উত্তরের দিকে উঠছেন তত আপনি সুইজারল্যান্ডে যাচ্ছেন। সুইজারল্যান্ড থেকে আরও উত্তরে গেলে আপনি জার্মানে পৌঁছে যাচ্ছেন। সুইজারল্যান্ডের পুরো পশ্চিমাঞ্চল জুড়ে আছে হচ্ছে ফ্রান্স, এবং তার পূর্ব পাশে আছে হচ্ছে অস্ট্রিয়া এবং লিখটেনস্টাইন। সুইজারল্যান্ড যেহেতু বাংলাদেশ থেকে শেনজেন ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে না, তাই আপনি হয়তো ইতালির মাধ্যমে অথবা ফ্রান্সের মাধ্যমে, অথবা এমন হতে পারে আপনি সুইডেন রাষ্ট্রের মাধ্যমে আপনি ট্যুরিস্ট বাবদ শেনজেন ভিসা গ্রহণ করে আপনি হয়তো ইউরোপ মহাদেশ ঘুরে আসবেন বা সুইজারল্যান্ডকে আপনি ঘুরে আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু ভিসা ফিসগুলো ওই যে বলেছি প্রায় 15,000 টাকার আশেপাশেই কিন্তু পড়ছে। একটু পার্থক্য হতে পারে অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসি ভেদে। এটাও জানিয়ে রাখছি, সুইজারল্যান্ডের উত্তরে যে জনপ্রিয় রাষ্ট্র আছে জার্মানি, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি বাস করছে। তবে জার্মানের কিন্তু স্টুডেন্ট ভিসা সহ বিভিন্ন ভিসা পেলেও বর্তমানে জার্মান অ্যাম্বাসি বাংলাদেশে কিন্তু ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে না। তাই আপনাকে অন্য অঞ্চল থেকেই কিন্তু অন্য রাষ্ট্রের মাধ্যমে শেনজেন ট্যুরিস্ট ভিসাকে গ্রহণ করতে হবে। আশা করি ব্যাপারটা আমি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। এবার আমরা যাত্রাপথের খরচটাকে হিসাব করি। আপনি যদি ইতালির মাধ্যমে শেনজেন ভিসা গ্রহণ করে থাকেন অথবা ফ্রান্সের মাধ্যমে করে থাকেন, আপনি যে রাষ্ট্রের মাধ্যমে করবেন সেই রাষ্ট্রের অন্তত আপনি কিছুদিন থেকে তারপরে আপনি হয়তো সুইজারল্যান্ড থাকছেন, এটাই কিন্তু ধরে নিতে হবে। তো আমি যদি এখন ফ্লাইটের খরচটা হিসাব করতে চাই, আমি প্রাথমিকভাবে বসাচ্ছি ঢাকা থেকে
ইতালির রোম অথবা মিলান, আমি মিলানকে বসাই। একটা মাসের ভিতরে আমি একটা তারিখ দিচ্ছি, সিলেক্ট করব হচ্ছে রাউন্ড ট্রিপ, ওয়ান ট্রাভেলার, ইকোনমি। এবং আমি যখন সার্চ করছি আমি খেয়াল করছি যে ঢাকা থেকে ইতালির মিলানের যে রিটার্ন টিকিটগুলো, এগুলো গড় পড়তে বাংলাদেশি টাকায় ৮০-৮৫ হাজার টাকা থেকে শুরু করে ১,০০,০০০, ৫,০০০, ৮,০০০ এরকম একটা হিসাবের মধ্যে পড়ছে। তার মানে আমি সার্বিকভাবে ধরে রাখছি প্রায় ১,০০,০০০ টাকা সাধারণভাবে বাজেট করলে আপনি ঢাকা থেকে ইতালির যে কোনো একটা শহরে, এটা হতে পারে রোম, এটা হতে পারে মিলান, আপনি হয়তো রিটার্ন টিকিট পাচ্ছেন। এবার যদি আমি একটু মাল্টি সিটি বসাই, ঢাকা থেকে মিলান, এবং আমি সুইজারল্যান্ডের জনপ্রিয় নগরী জুরিক থেকে ঢাকার রিটার্নটা করছি, তারিখ বসাচ্ছি, সার্চ করলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকায় ১,১৫,০০০ থেকে শুরু করে ১,২০,০০০ টাকার ভেতরে বিভিন্ন রকমের বিকল্প পাচ্ছি। এবং আমি এটুকু জানিয়ে রাখি যে ভিন্ন কোনো ডেটে যদি সার্চ দেই ১ থেকে ১,০৫,০০০ ভেতরে কিন্তু পাওয়া যায়। তো আমি গড়পড়তায় ১,২০,০০০ টাকা ধরে রাখছি যদি আপনি ঢাকা থেকে কথার কথা আপনি প্যারিস যাচ্ছেন, অথবা ঢাকা থেকে আপনি ইতালির রোম বা মিলান কোথাও যাচ্ছেন, এবং আপনি সুইজারল্যান্ডের জুরিক বা জেনেভা থেকে ফ্লাইট নিয়ে ফেরত আসছেন। তবে মাঝপথের যে যাত্রাটা হচ্ছে সেটা প্যারিস থেকে হোক বা ইতালির রোম বা মিলান থেকে হোক, এটা গড়পড়তায় ওয়ান ওয়ে কিন্তু ৫,০০০, ৪,০০০, ১০,০০০ বিভিন্ন রকমের ফিস পড়তে পারে। ট্রেনে যাচ্ছেন নাকি ফ্লাইটে যাচ্ছেন তার উপর নির্ভর করে। তাহলে মোটামুটি বলা যেতেই পারে যদি আপনি ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ বা সর্বোচ্চ ১,৩০,০০০ পর্যন্ত বাজেট করেন ইকোনমি ক্লাসে, আপনি বাংলাদেশ থেকে ইউরোপের দুটো দেশ, তার ভিতরে সুইজারল্যান্ড আছে এবং ইতালি বা অন্য কোনো রাষ্ট্র আছে, আপনি হয়তো রিটার্ন টিকিট বাবদ খরচটাকে হিসাব করতে পারছেন। দুটা মানুষের জন্য আমি ১,২০,০০০, ১,২০,০০০ বাবদ ২,৪০,০০০ টাকার রিটার্ন টিকিট বাবদ খরচ ধরে নিচ্ছি। এবার আমরা হিসাব করব সুইজারল্যান্ডে হোটেল ফিস কত পড়ছে। সুইজারল্যান্ডে খেয়াল করে দেখবেন আপনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক অথবা জনপ্রিয় পর্যটন অঞ্চল ফুকেট, অথবা ধরে নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতের নয়াদিল্লিতে, আপনি এগুলোর জনপ্রিয় অঞ্চলে মোটামুটি ছিমছাম একটা ৩ তারকা মানের হোটেলে থাকবেন, এমন একটা জায়গায় যেখান থেকে মার্কেট হয়তো কাছে পড়ছে, খাবারের দোকানপাটের আশেপাশে আপনি বাস স্টেশন পাচ্ছেন বা ট্রেন স্টেশন পাচ্ছেন, তবে একই সাথে কেন্দ্র থেকে আপনি হয়তো ১০-১৫ মিনিটের একটা হাঁটার পথে দূরত্বের ভিতরে আছেন, সেরকম একটা লোকেশনে। আমরা যদি ৩ থেকে ৩,৫০০ টাকা গড় পড়তায় একটা হোটেল বাবদ বাজেট করে থাকি, দুটা মানুষ একটা রুমে থাকার জন্য, ছোট রুম, অ্যাটাচড ওয়াশরুম আছে, এই একই ব্যাপারটা কিন্তু আপনি সুইজারল্যান্ডে পাবেন বাংলাদেশি টাকায় প্রায় ১৭ থেকে ২০,০০০ টাকার ভেতরে। আমি নিজে যখন বেড়াতে গেছি আমার কিন্তু বাংলাদেশি টাকায় ১৮,০০০ টাকার কিছু বেশি পড়ছিল। আমেরিকান ডলারে $১৭০ কাছাকাছি কিন্তু আমার ফিস পড়ছিল ৩ তারকা মানের একটা হোটেল, খুবই ছোটোখাটো একটা হোটেল, আপনারা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারেন। এবং সুইজারল্যান্ডের জনপ্রিয় অঞ্চল ইন্টারলকেনের পর্যটন অঞ্চল থেকে মোটামুটি প্রায় ১৫ মিনিটের হাঁটা পথের দূরত্বে ছিল। সুইজারল্যান্ডে হোস্টেল খরচ পর্যন্ত কিন্তু যথেষ্ট বেশি। বিভিন্ন রাষ্ট্রে আমরা যেরকম $10 থেকে $12 ভিতরে কিন্তু হোস্টেল পেয়ে যাই, সুইজারল্যান্ডে কিন্তু হোস্টেল বাবদও বাংলাদেশি টাকায় প্রায় ৬,০০০-৭,০০০ করে জনপ্রতি পড়ে যাচ্ছে। মানে দুটো মানুষও যখন হোস্টেলে থাকতে চাচ্ছেন প্রায় ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকা পর্যন্ত খরচ করছেন। আর যখন হোটেল রুম নিচ্ছেন, সাধারণ মানের রুম, এটা হয়তো ১৫,০০০ টাকার উপরে, আমি ১৭,০০০ টাকা করে গড় ধরে রাখছি। আমি খরচের ইতিটা টানার আগে আমি একটুকু বলে রাখি, সুইজারল্যান্ডে কথার কথা আপনি হয়তো কোনো অঞ্চলে একটু সাশ্রয়ী, এর থেকে ২-৪ হাজার টাকা কমে রুম পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে কিন্তু সেই অঞ্চলে আপনার আশেপাশে রেস্টুরেন্ট আছে কিনা, আপনি কি খাবারের ভালো বিকল্প পাচ্ছেন কিনা, সস্তায় খেতে পারছেন কিনা, এবং তার পাশাপাশি আপনার যে ট্রেনে করে যাতায়াতের যে অতিরিক্ত খরচটা যোগ হবে সেটাকেও কিন্তু মাথায় নিতে হবে। তো আমি ধরে রাখছি সুইজারল্যান্ডে আপনি অন্তত ১৭,০০০ টাকা করে প্রতি রাত, ৫ রাতে ৮৫,০০০ বাংলাদেশি টাকার খরচ ধরে রাখছি। এবার আমরা সুইজারল্যান্ডে খাবার দাবারের খরচে আসছি। দেখেন সুইজারল্যান্ডে কিন্তু বহু পদের পর্যটক যেয়ে থাকে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সকল পদের মানুষজন যাচ্ছে, তাই সেখানে হালাল খাবারের যেরকম চিন্তা নেই, বহু জাতির খাবার নিয়েও কিন্তু কোনো চিন্তা নেই। তবে সমস্যা হচ্ছে একটাই, সুইজারল্যান্ডে কিন্তু খাবারের দামটাও কিন্তু সেরকম কাতারে অবস্থান করছে। আমি আপনাদেরকে বলবো বাংলাদেশি টাকা প্রায় ২,৫০০ টাকা প্রতি বেলার জন্য আপনি বাজেট করবেন। আমি ধরে রাখছি আপনি যে সেই হোটেল বাবদ যে ১৭,০০০ টাকা আমি বলেছি বা $১৫০ হিসাব দিয়েছি, সেখানে ব্রেকফাস্ট নেই বলে আমি ধরে রাখছি। তাই আপনি হয়তো নাস্তাটাও বাইরে করছেন, আপনি দুপুরের খাবার, রাতের খাবারটাও বাইরে করছেন। তাই একটা বেলা আমি ধরছি ১০ সুইস ফ্র্যাঙ্ক, যেটা আপনি সাদামাটা খাচ্ছেন, আর মোটামুটি একটু পেট ভরে খাচ্ছেন। আমাদের এসব অঞ্চলে ৪০০-৫০০ টাকার ভিতরে যে রকমের খাবার পাই, খুব আতিশয্য বলতে কিছু নেই, সেরকম খাবারটা সুইজারল্যান্ডে আপনি প্রায় ২০ সুইস ফ্র্যাঙ্ক
আপনি সেটা বাংলাদেশি টাকায় প্রায় 2,500 টাকার আশেপাশে দাঁড়াচ্ছে, আমেরিকান ডলারে প্রায় 22-23 এরকম একটা বাজেট করতে হচ্ছে। এবং এই রকমের বাজেট করে আপনি হয়তো দিন প্রতি 50 সুইস ফ্র্যাঙ্ক বা 6,000 টাকা প্রতিদিনের খাবারের খরচ ধরে রাখছেন। মনে রাখবেন, আপনি হয়তো যখন বেড়াতেও যাচ্ছেন, কোনো জুস খাবেন, কোনো কফি খাবেন, এগুলো বাবদও কিন্তু 2 ফ্র্যাঙ্ক, 4 ফ্র্যাঙ্ক, 5 ফ্র্যাঙ্ক এরকম করে কিন্তু আপনার খরচ বাড়তে থাকবে। তাই খরচটা কিন্তু খাবারের যথেষ্ট বেশি। তবে সেখানে খরচ বাঁচানোরও কিন্তু উপায় আছে। আমার যে সুইজারল্যান্ড ভ্রমণের 3য় পর্বটা ছিল, যেখানে যে আমি লেকের পাড় দিয়ে যেদিন ঘুরছিলাম, সেই পর্বটা আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু হালাল খাবার এবং একই সাথে একটু কমে 15-14 সুইস ফ্র্যাঙ্কের ভিতরে কী রকমের খাবার পাওয়া যেতে পারে তার সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি। তাই প্রতিজন দিন প্রতি 6,000 টাকার আশেপাশে 5 দিনে হচ্ছে গড়পড়তায় 30,000 টাকা, দুটো মানুষের জন্য 30-60,000 টাকার খাবার বাবদ আমি খরচ ধরে রাখছি। এটুকু বলে রাখছি, সুইজারল্যান্ডে কিন্তু আমি প্রায় 5টা দিনের যাত্রা কী রকমের খরচ হচ্ছে সেটাকে কিন্তু আমি ভিডিওতে অন্তর্ভুক্ত করছি। এবার সুইজারল্যান্ড ভ্রমণের সাধারণ ক্ষেত্রে প্রতিদিনের ভ্রমণের জন্য কত খরচ হবে তার সম্পর্কে বলি। সুইজারল্যান্ড ঘুরতে গেলে আপনাকে কম করে হলেও দৈনিক $100 কাছাকাছি একটা বাজেট ধরে রাখতে হবে। কাশ্মীর সম্পর্কে যদি অবগত থাকেন, কাশ্মীরে যেরকম আমরা শ্রীনগর থেকে একদিন যাই হচ্ছে গুলমার্গ, শ্রীনগর থেকে একদিন যাই সোনমার্গ, একদিন যাই হয়তো পেহেলগাম, এরকম একটা শহরকে কেন্দ্র করে সেখানে থেকে অন্যান্য শহরগুলো হয়তো আমি দিনে দিনে গিয়ে ঘুরে আসছি, মানে পর্যটন গন্তব্যগুলোর কথা বলছে। সেরকম সুইজারল্যান্ডে পর্যটন রাজধানী বলা চলে যে অঞ্চলটাতে সবচেয়ে বেশি পর্যটক গিয়ে থাকার চেষ্টা করে, ইন্টারলকেন অঞ্চলটাকে যদি কেন্দ্র করে থাকি, তাহলে ইন্টারলকেন থেকে ধরেন আধা ঘন্টার যে ট্রেন দূরত্বগুলো, এরকমের দূরত্বগুলোর এক পথ যাবেন, এক পথ আসবেন, এরকম 2 পথের রিটার্ন টিকিট খরচ পড়ছে ইকোনমি ক্লাসে বা সেকেন্ড ক্লাসে 2,082 টাকার আশেপাশে। মানে সুইস ফ্র্যাঙ্কে 17 থেকে 20 করে ধরছি আমরা একবার এরকম আধা ঘন্টা ট্রেন রাইড। যদি এটা বোট রাইড হয় তাহলে খরচটা হচ্ছে সেকেন্ড ক্লাসেই কিন্তু এটার থেকে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। আর ট্রেনেরটা যদি আমরা রিটার্ন টিকিট হিসাব করি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। সুইজারল্যান্ডের ইন্টারলকেন অঞ্চলটা কিন্তু রাজধানী বার্ন থেকে 1 ঘন্টা দূরত্বেই পড়ছে। তাই অনেকে যেটা করে থাকে, অনেক সময় বার্নেও থাকে। এটাও আপনার মনে রাখতে হবে যে বার্ন থেকেও কিন্তু ইন্টারলকেনে যাতায়াত করতে অন্তত এক পথেও কিন্তু 20 সুইস ফ্র্যাঙ্কের উপরে যেতে পারে। সেই খরচটাকে আপনার মাথায় রাখতে হবে। তাই আমরা যাত্রাপথ যদি ইন্টারলকেন থেকে ধরি, দৈনিক যদি এরকম 2,000 টাকা করে এই বাবদ খরচ হয়ে থাকে এবং তার পাশাপাশি সুইজারল্যান্ডে যে কোনো একটা অঞ্চলে পৌঁছানোর পরে সেখানে আপনি কিছু অ্যাক্টিভিটি করতে পারেন, সেখানে আপনি কিছু রাইড নিতে পারেন, সেখানে আপনি বোট রাইড নিতে পারেন, আপনি কেবল কার রাইড নিতে পারেন। এবং সুইজারল্যান্ড রাষ্ট্রটা এমন রাষ্ট্র যেখানে আপনি পাহাড়ের উপরে অনেক অসাধারণ পর্যটন গন্তব্যগুলোতে কেবল কার নিয়ে কিন্তু উঠতে পারছেন। মনে রাখবেন, এই রাষ্ট্রে কিন্তু গ্রামের মানুষজনেরও কিন্তু ব্যক্তিগত কেবল কার হয়ে থাকে। এটা কিন্তু ওখানে প্রচুর পরিমাণে দেখা যায়। তার মানে সাধারণ মানুষ যদি ব্যক্তিগত কেবল কার বানাতে পারে, তার মানে রাষ্ট্রও কিন্তু সরকারিভাবে প্রচুর পরিমাণে কেবল কারকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাই আপনি ওখানে বেড়াতে গেলে আপনি একটা অঞ্চলে পৌঁছাবেন, সেই অঞ্চলটা দেখবেন, সেখান থেকে কেবল কারে করে আরও কয়েক হাজার ফুট হয়তো পাহাড়ের উপরে উঠবেন, সেখানে গিয়ে আপনি কিছু ট্রেকিং করবেন, সেখানে আপনি কোনো লেকের দৃশ্য দেখবেন, সেখানে পাহাড় থেকে বিভিন্ন রকমের মনোমুগ্ধকর দৃশ্য দেখবেন। এরকমের ব্যবস্থা আছে। আপনার কাছে যদি কোনো ডে পাস না থাকে বা কোনো রকমের কোনো পাস না থাকে, তাহলে এরকমের রাইডগুলোর জন্য কিন্তু আমরা দিন প্রতি খরচ ধরে থাকি প্রায় 70-65 সুইস ফ্র্যাঙ্কের কাছাকাছি, বা আমেরিকান ডলারে 70 থেকে 75 আমেরিকান ডলারের কাছাকাছি। আমরা বাংলাদেশি টাকায় 7 থেকে 8,000 বাংলাদেশি টাকাতে কেবল কার রাইডের রিটার্ন খরচ ধরে থাকছে। যদি আপনি একটা পথ ওঠেন তাহলে মনে রাখবেন যে কেবল কারের যে সম্পূর্ণ ফেয়ারটা তার হয়তো অর্ধেক মূল্য আপনাকে পরিশোধ করতে হচ্ছে। এবং সুইজারল্যান্ডের একটা সুবিধা কি, এ রাষ্ট্রে বিভিন্ন পাহাড় পর্বতের উপরে ছোটো ছোটো কিছু ফানি কিলার রাইডও পর্যন্ত দিচ্ছে, যেগুলো হচ্ছে বাঁকা করে কিছু ট্রেন কিন্তু পাহাড়ের উপরে উঠছে, তার পাশাপাশি কেবল কার দিচ্ছে। তাই পৃথিবীর অনেক পাহাড়ি অঞ্চলে, দুর্গম অঞ্চলে আমরা যেরকম কয়েক দিনের ট্রেকিং করে একটা পাহাড়ি কোনো লেক, অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যগুলোকে দেখতে যাই, সুইজারল্যান্ড এরকমের জায়গাগুলো কিন্তু শারীরিকভাবে তুলনামূলক অক্ষম অথবা যে মানুষের হাতে সময় কম, সে রকমের মানুষজনকেও কিন্তু খুব সহজে পাহাড়ের উপরে ওই রকমের জায়গাগুলো দেখার সুযোগ করে দিচ্ছে। তাই আপনি অবশ্যই আপনার বাজেটের ভিতরে কেবল কারের খরচটাকেও কিন্তু অন্তর্ভুক্ত করছেন। তাহলে সার্বিকভাবে যদি আমি দৈনিক খরচকে হিসাব করি, ওপাশে ট্রেন বাবদ ন্যূনতম প্রায় 2,000 টাকা, কেবল কার রাইড বাবদ যদি প্রায় 8,000 টাকা গড় পড়তে হিসাব রাখি, হয়তো আপনার ফিস 6,000 টাকা, 5,000 টাকা হতে পারে, 12-14,000 টাকা হতে পারে, আমি 7 থেকে 8কে গড় ধরছি। তাহলে খেয়াল করছেন দৈনিক আপনার প্রায় 10,000 টাকার খরচ কিন্তু পড়ছে।
5টা দিনে 5-10 প্রায় 50,000 টাকা পড়ছে। এবং আপনি যদি কিছু অ্যাক্টিভিটি করেন, অ্যাক্টিভিটি বাবদ যদি 2,000-4,000 টাকা করেও যদি খরচ ধরে রাখেন সাধারণ অ্যাক্টিভিটির জন্য, তাহলে আপনি খেয়াল করছেন দৈনিক আরও কিন্তু 2-4 হাজার টাকা করে বেড়ে যাচ্ছে। তার মানে সার্বিকভাবে আপনি হয়তো 5টা দিনের সুইজারল্যান্ড যাত্রায় একজন প্রায় 60,000 টাকা, দুটো মানুষ প্রায় 1,20,000 টাকার আশেপাশে খরচ করছেন। তার পাশাপাশি আপনার একটা খরচ যোগ হবে, আপনি যদি ইন্টারলকেন বা গ্রিন্ডেলওয়াল্ড, লাউটারব্যানের মতো এরকম কিছু পর্যটন অঞ্চলগুলো বেড়াতে যান বা সেখানে থাকতে চান, আপনি সুইজারল্যান্ডের জনপ্রিয় শহর জুরিক বা জেনেভা এরকমের শহরগুলো থেকে কিন্তু এখানে যাওয়া এবং এখান থেকে বেরিয়ে আসা, এটারও কিন্তু খরচ আপনাকে যোগ করতে হবে। তার বাবদ কিন্তু গড়পড়তে 70 থেকে 100 সুইস ফ্র্যাঙ্কের মাঝামাঝি এক পথের সেকেন্ড ক্লাসের কিন্তু খরচ ধরে থাকে। তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 8 থেকে 10 বা 12,000 টাকা পর্যন্ত এক একটা পথের খরচ। জুরিক এয়ারপোর্ট থেকে কথার কথা আপনি ইন্টারলকেন যাচ্ছেন, অথবা ইন্টারলকেন থেকে আপনি জেনেভা এয়ারপোর্ট বা জেনেভা শহরে গিয়ে পৌঁছাতে চাচ্ছেন, এগুলো কিন্তু 10-12 হাজার টাকা করে এক একজনের যোগ হচ্ছে। মানে আপনার কিন্তু একটা মানুষের এই রিটার্ন টিকিটটা বাবদও প্রায় 20,000 টাকার খরচ আছে, এবং দুইটা মানুষের জন্য কিন্তু প্রায় 40,000 টাকার খরচ হচ্ছে। তার মানে আপনি যদি হিসাব করেন, ওপাশে 1,20,000 টাকার হিসাব এসেছিল ঘোরাঘুরি করার বাবদ, তার পাশাপাশি 40কে যদি যোগ করি 1,60,000 টাকা। সাধারণভাবে আপনার বাজেট হচ্ছে 5টা দিন যদি আপনি ঘুরতে চান, 5 দিনই যদি আপনি কোনো বোট রাইড, কেবল কার রাইড এগুলো যদি রিটার্ন করতে চান, আপনার যদি ট্রেনের খরচ অন্তর্ভুক্ত থাকে মাঝের যে ছোটো ছোটো আধা ঘন্টার রাইডগুলো, তার পাশাপাশি এই যে এক শহর থেকে আরেক শহরে গিয়ে পৌঁছানো, এই বাবদ যে খরচগুলো, এই খরচটাকেও কিন্তু চাইলে কমিয়ে আনা যায়। হয়তো আরও 60,000 টাকা কমিয়ে একই ব্যাপারটাকে কিন্তু আপনি 1 লাখ, 1,10,000, 90,000 এরকম হিসাবেও আনতে পারেন। তার সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে একটা বিস্তারিত এই মুহূর্তে ধারণা দিচ্ছি। তাই বর্তমানের যে আলোচনাটা হতে চলছে, এই আলোচনাটা ঠিক তাদের জন্য যে আসলে সুইজারল্যান্ড যাবেন, খুব বিস্তারিতভাবে বুঝতে চলছেন, সে চাইলে ভিডিওর এই অংশটা দেখতে থাকুন। অথবা আপনি যদি সার্বিকভাবে ঠিক ভ্রমণের খরচটা বুঝতে চান, এই জায়গাটাতে, এই টাইমলাইনটাতে চলে যান। এই টাইমলাইনে কিন্তু আমি সকল খরচের যোগফল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুইজারল্যান্ডে আপনি কি করে মোটামুটি সাশ্রয়ীভাবে ঘোরার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আমরা সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থানটাকে বোঝার চেষ্টা করব যেরকম আরেকবার, তার পাশাপাশি এটার যে বিভিন্ন রিজনাল পাস হয়ে থাকে, ডে পাস হয়ে থাকে, বিভিন্ন রকমের ট্রাভেল কার্ড হয়ে থাকে, আমরা তার সম্পর্কে খোলাখুলি বিস্তারিত কিছুক্ষণ আলোচনা করছি। প্রথমত আমরা সুইজারল্যান্ডের আয়তনটাকে একটু জানার চেষ্টা করি। সুইজারল্যান্ড একটা পাহাড়ি রাষ্ট্র, 44,000 বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্র। আমাদের বাংলাদেশ হিসাব যদি করে থাকি, আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগটাকে যদি আপনি এক করেন, এই দুটো বিভাগের সমষ্টি কিন্তু সুইজারল্যান্ডের সার্বিক আয়তন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথেও যদি মিলিয়ে থাকি, কেরালা রাজ্য বা পাঞ্জাব রাজ্যের যে পুরো আয়তন, তার থেকে কিছুটা কম হচ্ছে সুইজারল্যান্ড পুরো রাষ্ট্র। এখন এই দুটো বিভাগের সমষ্টি যদি করেন, দুটো বিভাগ ঘুরতে আপনি যদি যে পরিমাণ সময় দিতে পারেন, ঠিক একই রকমের সময় আপনার লাগতে পারে সুইজারল্যান্ডের ক্ষেত্রে। তো সেই হিসেবে যদি আপনি চট্টগ্রাম সিলেট বিভাগকে ভালো করে ঘুরতে চান, এমনটা লাগতে পারে যে প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত লেগে গেছে। সুইজারল্যান্ডকে ঘুরতেও সার্বিকভাবে প্রায় একটা মাসের কাছাকাছি আপনার সময় লেগে যেতেই পারে। তবে এই রাষ্ট্রটা যেহেতু অনেক ব্যয়বহুল, তাই অনেক পর্যটক চেষ্টা করে সুইজারল্যান্ডে একবার না ঘুরে বিভিন্ন অঞ্চলকে ধরে ধরে এক একটা অঞ্চলকে শেষ করার এবং কয়েকটা বার সুইজারল্যান্ড ভ্রমণ করে সার্বিকভাবে সুইজারল্যান্ডকে দেখে আসার। আমি যদি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের প্রতিভূ হিসেবে মনে করি, অর্থাৎ আমাদের বাংলাদেশের জঙ্গল, আমাদের পাহাড়, আমাদের সমতল ভূমি, নদী, নালা, সমুদ্র, সকল কিছুর সংমিশ্রণই কিন্তু আমরা আমাদের চট্টগ্রাম বিভাগেই পাচ্ছি। এখানে যদি আপনি চট্টগ্রাম শহরটাকে কেন্দ্র করেন, আপনি এদিক দিয়ে কক্সবাজার যেতে পারছেন, ওদিক দিয়ে আপনি বান্দরবান, রাঙামাটি যেতে পারছেন, এদিকে কুমিল্লা, ফেনী, চাঁদপুর যেতে পারছেন। সার্বিকভাবে কিন্তু আপনার যাতায়াতটা কিন্তু অনেক সোজা হচ্ছে এবং এই পুরো অঞ্চলটা দেখলে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। সুইজারল্যান্ডের ক্ষেত্রেও অনেকটা একই ব্যাপারটা হয়। যদি আপনি ইয়ুংফ্রাউ প্রশাসনিক অঞ্চল, ইয়ুংফ্রাউ বিভাগ বলেন, ইয়ুংফ্রাউ জেলা বলেন, এই অঞ্চলটাতে যদি আপনি ঘুরতে চান, এটা সামগ্রিকভাবে সুইজারল্যান্ডের বৃহত্তর বার্ন অঞ্চলের অন্তর্ভুক্ত। বার্নার ওভারল্যান্ড বা ওভারল্যান্ড প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটা অঞ্চল হচ্ছে ইয়ুংফ্রাউ। যে ইয়ুংফ্রাউটা কিন্তু ইয়ুংফ্রাউ সর্বোচ্চ যে পর্বতটা আছে সেই অঞ্চলে, সেই পর্বতটার নামে নামকরণ করা হয়েছিল। এবং এই ইয়ুংফ্রাউ অঞ্চলের ভেতরেই কিন্তু লাউটারব্রানেন, ইন্টারলকেন, গ্রিন্ডেলওয়াল্ড থেকে শুরু করে অনেক অনেক চেনা পরিচিত ইউটিউবে বা ফেসবুকে যে অঞ্চলগুলো ভিডিও দেখে থাকি, তার বেশিরভাগই কিন্তু ইয়ুংফ্রাউ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই আপনি ইয়ুংফ্রাউ দেখলে সুইজারল্যান্ডকে খুব ভালো করে দেখে নিতে পারবেন। তার পাশাপাশি জারম্যাট অঞ্চলে যেতে পারেন এবং আরও অন্যান্য অঞ্চলে যেতে পারেন। এই ইয়ুংফ্রাউ অঞ্চলে ঘুরতে গেলে 3টা দিনের যদি আঞ্চলিক পাস নিয়ে নেন বা রিজনাল পাস, 190 সুইস ফ্র্যাঙ্ক
গড়পড়তায় বাংলাদেশি টাকায় 22 থেকে 23,000 টাকার আশেপাশে পড়ছে বর্তমান রেটে। তাহলে এই 22-23,000 টাকার ভেতরে আপনি ওই অঞ্চলের আঞ্চলিক যত ট্রেন রাইড আছে, সিনিক বা প্যানারোমিক ট্রেন রাইডগুলো বাদ দিয়ে, সিনিক বা প্যানারোমিক ট্রেন কি হতে পারে তার একটা ধারণা পাবেন। আমি ইতালি থেকে যখন সুইজারল্যান্ডে যাচ্ছিলাম, সেখানে যে বার্লিনা এক্সপ্রেস ট্রেনটা নিয়েছি, এগুলোকে বলা হয়ে থাকে সিনিক ট্রেন। সেটা আপনি চাইলে ওই পর্বটা দেখে নিতে পারেন। বাকি যত পদের ট্রেন আছে আঞ্চলিক সরকারি ট্রেন, তার পাশাপাশি বাস রাইড, বোট রাইড, সকল কিছু কিন্তু সেকেন্ড ক্লাসে উন্মুক্ত হয়ে যাচ্ছে 22-23,000 টাকার ভেতরে 3টা দিন। এখন আমি যদি এটার সাথে ওই যে বলেছিলাম 2টা শহরের মাঝে যাত্রাপথের খরচ ছিল হচ্ছে প্রায় 20,000 টাকা, তাহলে আমি সার্বিকভাবে একটা মানুষের খরচ দাঁড়াচ্ছে প্রায় 43,000 বাংলাদেশি টাকাতে, 2টা মানুষের 86,000 টাকাতে। এটাকে আমি 90,000 টাকায় রাউন্ড ফিগার টানছি। তবে এই রাউন্ড ফিগারের ভিতরে যে ব্যাপারটা অন্তর্ভুক্ত নেই সেটা হচ্ছে ওই যে 2টা দিন আপনি এই শহর থেকে ওই শহরে যাত্রা করছেন, সেই দিনগুলো যদি আপনি আরও অতিরিক্ত কিছু ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে আরও কিছু খরচ বাড়িয়ে নিতে হবে। সার্বিকভাবে 90,000 টাকাকে আমি 1 লক্ষ টাকা বা 1,10,000 বা 1,20,000 পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি। ফার্স্ট ক্লাসে যদি আপনি রিজনাল পাস নেন, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু কিছুটা বাড়বে। ট্রেন বাবদ আপনাকে অতিরিক্ত কিছু খরচ যোগ করতে থাকতে হবে। এখন আপনি যদি রিজনাল পাস নিয়ে না ভ্রমণ করতে চান, এবং আপনি যদি চান যে আপনি এক একটা দিনে সুইজারল্যান্ডের এক একটা অঞ্চলে যাবেন এবং যেখানে বিভিন্ন বিভিন্ন রিজন চলে আসছে, সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি ডে পাসের দিকে যেতে পারেন। সুইজারল্যান্ডে আপনি 2 পদের ডে পাস পাবেন। একটাকে বলা হয়ে থাকে সেভার ডে পাস, আরটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডে পাস ফর হাফ ফে ট্রাভেল কার্ড। তার ভিতরে যেটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পছন্দনীয় ডে পাস, সেভার ডে পাস সম্পর্কে আমি এই মুহূর্তে কথা বলছি। সেভার ডে পাস আপনি যদি তাৎক্ষণিক কিনেন, মানে আপনি এই মুহূর্তে কিনছেন আগামীকাল বা আগামী পরশুর জন্য, এটা গড় পড়তে 100 থেকে 120 সুইস ফ্র্যাঙ্কের ভিতরে খরচটা পড়তে পারে সেকেন্ড ক্লাসের জন্য। বাংলাদেশি টাকায় প্রায় 10-12 হাজার টাকা থেকে শুরু করে প্রায় 15,000 টাকা পর্যন্ত দিন প্রতি খরচ এক একটা মানুষের জন্য। এই সেভার ডে পাসটাকে যদি আপনি অনেক দিন আগে থেকে কিনে রাখেন, মানে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বা 1 মাস আগে থেকে যদি বুকিং করে রাখেন এবং দিন ধরে ধরে যদি বুকিং করে রাখেন, অর্থাৎ আপনি যদি তাদের এসবিবি ওয়েবসাইটে প্রবেশ করেন বা তাদের রিজনাল বা ডে পাসের ওয়েবসাইটগুলোতে যদি প্রবেশ করেন, দিন তারিখ ধরে ধরে আপনি আগাম কিন্তু বুক করতে পারবেন এবং আপনার কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি দেখবেন কি অনেক আগে থেকে কাটছে 100-র খরচটা কিন্তু 45-50-এর ভিতরে হয়ে যাচ্ছে, মানে অনেক সাশ্রয় করছেন। এবং এই ডে পাসে কী পাওয়া যাচ্ছে? আনলিমিটেড ট্রেন রাইড ঠিক ওই দিনের জন্য। সুইজারল্যান্ডে যে কোনো রিটার্ন টিকিট অথবা যে কোনো ডে পাস হিসাব করা হয়ে থাকে ওই সারাটা দিন একদম রাত অবধি এবং পরের দিনের ভোর 5টা পর্যন্ত। তার মানে আপনি যদি 2টা দিনের যাত্রা করেন, তাহলে 2টা দিনকে পার করে তৃতীয় দিনেরও কিন্তু ভোর 5টা পর্যন্ত আপনার ডে পাস অন্তর্ভুক্ত। এবং এর ভেতরে কিন্তু আপনি আনলিমিটেড যেই শ্রেণীতে ডে পাস কাটছেন, অর্থাৎ ধরে নিলাম সেকেন্ড ক্লাসে ডে পাস কিনেছেন, তাহলে আপনি সেই শ্রেণীতে আনলিমিটেড রাইড পাচ্ছেন সিনিক প্যানারোমিক ট্রেনগুলো বাদ দিয়ে। তার পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে যে কোনো রকমের যে বোট রাইড বা ফেরি রাইডগুলো হয়ে থাকে, আপনি যেই ক্লাসের কিনেছেন সেই ক্লাসের আপনি বোট রাইড পাবেন। এবং একই সাথে হচ্ছে আপনি এই রকমেরই বাস রাইডগুলো পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার এই খরচগুলোর কিন্তু পুরো দায়িত্ব ডে পাস নিয়ে নিচ্ছে। মাত্র 5 থেকে 6,000 টাকার ভিতরে অনেক আগে থেকে আপনি বুকিং করে রাখতেও পারছেন। তার পাশাপাশি ডে পাসের আরেকটা চমৎকার সুবিধা আছে, আপনার সঙ্গে যদি একজন কম্প্যানিয়ন থাকে, আপনার সাথে আপনার কোনো বন্ধু আছে, আপনার হয়তো স্ত্রী আছে বা আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামী আপনার সাথে আছে বা যে কোনো কেউ আপনার সাথে আছে, আপনি তাকে কম্প্যানিয়ন কার্ডের আওতায় মাত্র 38 সুইস ফ্র্যাঙ্কে সাথী করতে পারছেন। তার মানে আপনি যত টাকাতে ডে পাস কিনেন না কেন, আপনি যে ক্লাসেরই ডে পাস কিনবেন, আপনার সাথী বর্তমান রেটে মাত্র 38 সুইস ফ্র্যাঙ্কের ভেতর ঠিক আপনার সঙ্গে ওই ক্লাসে আপনার যাত্রী হবে। তবে রমরমা পর্যটন মৌসুমে সেবা নাও পেতে পারেন। একটা হিসেবে যদি দেখেন, আপনি প্রায় 7-8 হাজার টাকা থেকে শুরু করে 10-12 হাজার টাকার ভেতরে একটা দিনে সেকেন্ড ক্লাস অথবা ফার্স্ট ক্লাসে অনেক আগে থেকে যদি বুকিং করে রাখেন, সেই হিসেবে আপনি আপনার কিন্তু এই যাত্রাগুলোকে সারতে পারছেন। কিন্তু ডে পাসের একটা দুর্বলতা পর্যন্ত আছে, সেটা হচ্ছে ডে পাস কিন্তু আপনাকে যে ফানিকুলার রাইডগুলো অথবা যে সিনিক প্যানারোমিক ট্রেন রাইডগুলো অথবা যে কেবল কার রাইডগুলো এসবকে কিন্তু অন্তর্ভুক্ত করছে না। তার মানে আপনার যাত্রাটা যদি এরকম হয়ে থাকে, আপনি 2টা দিন ঘুরছেন, তার ভিতরে আপনি একটা দিন হয়তো কেবল কারে উঠবেন, একটা দিন হয়তো উঠবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার শুধু যেদিন আপনি কেবল কার বা ফানিকুলার বা এগুলোতে উঠছেন সেদিনকার অতিরিক্ত খরচটা যোগ হচ্ছে। সার্বিকভাবে স্বল্প সময় ভ্রমণের জন্য ডে পাস আপনাকে চমৎকার সুবিধা দিচ্ছে। এবং আরেকটা সুবিধা আছে, আপনি যখন লং ডিস্টেন্স ট্রাভেল করছেন, অর্থাৎ এই শহর থেকে প্রায় 2-3 ঘন্টা পার করে আরেকটা শহরে যাচ্ছেন, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অন্তত একটা পথের খরচ আসছে 80-100 সুইস ফ্র্যাঙ্কের কাছাকাছি। সেটা কিন্তু ডে পাসের আওতায় আপনি যদি আগাম 50-এর ভিতর কিনে রাখেন, তাহলে আপনি এরকম
80-100 অনেকগুলো রাইডের সমান কিন্তু যাত্রা পাচ্ছেন, কারণ আনলিমিটেড রাইড আপনার সাথে আছে। আশা করি আমি আপনাকে ডে পাসের ব্যাপারটা বোঝাতে পেরেছি। সেভার ডে পাসের ব্যাপারে আলোচনা করছিলাম, এবং রিজনাল যে পাসটা সম্পর্কে আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা একটু জেনে রাখা ভালো। রিজনাল পাসগুলো কিন্তু শুধু 3 দিনের না, এটা 4 দিন, 5 দিন, 6 দিন থেকে শুরু করে বিভিন্ন দিন পর্যন্ত হয়ে থাকে। এখন আমরা আসছি সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি প্রচার করা যে পাসটা, সুইস পাস সম্পর্কে। সুইস পাস বা সুইস রেল পাস, এটার আপনি চারপাশে অনেক পোস্টার লাগানো দেখবেন সুইজারল্যান্ড ভ্রমণ করতে গেলে, যেটা আপনাকে অন্তত 3টা দিনের জন্য 28,000 টাকার আশেপাশে, বর্তমান রেটে বলছি বাংলাদেশি টাকায় 28,000 টাকার আশেপাশে আপনাকে খরচ করিয়ে নেবে। তার মাধ্যমে সে ডে পাসে যা যা ফিচার পাচ্ছেন আপনি তাই পাচ্ছেন, তার থেকে হালকা কিছু অতিরিক্ত জিনিসপত্র পাচ্ছেন। এবং আপনি পাচ্ছেন হচ্ছে বিভিন্ন রকমের কেবল কার রাইড, এই যে ফানিকুলার রাইড বা অতিরিক্ত কিছু আয়োজনে প্রায় 25% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে খেয়াল করে দেখেন, আপনার হয়তো কেবল কার রাইডটা 8,000 টাকার আশেপাশে খরচ পড়ছিল, এই সুইস পাসটা আপনাকে সর্বোচ্চ 25% পর্যন্ত, কথার কথা আপনাকে 1,500 টাকা, 2,000 টাকা এরকম কিছুটা ছাড় দিল। বাকি 6,000, 5,500 টাকা কিন্তু আপনি খরচ করছেনই। এবং আপনি এই প্রায় 28,000, 30,000 টাকা দিয়ে ওই সুইস পাসটা কেনার পরে যখন বিভিন্ন রকমের কেবল কার থেকে শুরু করে অন্যান্য রাইডগুলো কিনতে থাকবেন, এবং আপনি যদি আরও 20-25,000 টাকার অতিরিক্ত খরচ পর্যন্ত হয়ে যায়, তখন দেখবেন যে আসলে ওই পাসটা আপনাকে তেমন কোনো উপকার দেয়নি। ওটা অনেক বেশি প্রচারিত একটা পাস। আপনি যদি একান্তই সুইজারল্যান্ডে অনেক দিন থাকেন এবং সুইজারল্যান্ডে অনেক রাজ্যের ভিতরে যদি ভ্রমণ করেন, মানে বিভিন্ন রিজনের ভিতরে ভ্রমণ করেন, তাহলে সুইস পাসটা আপনার উপকারে আসতে পারে। নতুবা আমি বলবো রিজনাল পাস বা ডে পাস বা এরকমের বিকল্পে যেতে, অথবা এর পরবর্তী যে বিকল্পটা সম্পর্কে আলোচনা করছি সেটা সম্পর্কে যেতে। এবং এখন পরবর্তী বিকল্পে চলে আসছি, হাফ ফেয়ার ট্রাভেল কার্ড, যেটা আমার নিজের সাথে ছিল। হাফ ফেয়ার ট্রাভেল কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনি 1 মাস মেয়াদি পেতে পারেন অথবা 1 বছর মেয়াদি পেতে পারেন। 1 মাস মেয়াদি হাফ ফেয়ার কার্ডের মূল্য হচ্ছে 120 সুইস ফ্র্যাঙ্কের আশেপাশে বর্তমানকালে, এবং 1 বছর মেয়াদিটা মনে হয় 180-র ভিতরে পাওয়া যায়। মানে আপনি 1 মাসটা প্রায় 15,000 টাকার ভেতরে পাচ্ছেন, 1 বছরেরটা 20,000 টাকার কিছু বেশি পড়ছে। হাফ ফেয়ার ট্রাভেল কার্ডের সুবিধা হচ্ছে আপনি যেটাতেই উঠেন, বেশিরভাগ সিনিক ট্রেন, যেমন বার্লিনা এক্সপ্রেসের মতন ট্রেনেও বলেন, প্যানারোমিক ট্রেনগুলো বলেন, বিভিন্ন কেবল কার রাইড বলেন, ফেরি রাইড বলেন, যা কিছু বলেন, সার্বিকভাবে ভ্রমণের A to Z যা হতে পারে তার বেশিরভাগে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। মানে আপনার 100 ফ্র্যাঙ্কের যে রাইডটা, এটা চোখ বন্ধ করে 50-এ নেমে আসবে। 15,000 টাকা দিয়ে কিনেছেন, আর বাকি সব কিছু যদি 1 মাসের আপনি হাফ ফেয়ার ট্রাভেল কার্ড কিনে থাকেন, তাহলে ওই 1 মাসের ভিতরে সকল কিছু আপনি অর্ধেক খরচে পরিশোধ করতে করতে থাকবেন। অবশ্যই এখানে হোটেল ভাড়া অর্ধেক হবে না, অবশ্যই খাবার খরচ অর্ধেক হবে না। এটা একটা চমৎকার বিকল্প। এবং হাফ ফেয়ার ট্রাভেল কার্ড দিয়ে আরেকটা জিনিস পর্যন্ত করা যায়, সেটা হচ্ছে যে আপনি যদি রিজনাল পাস কিনতে যান, আমি যদি ইয়ংফ্রাউ রিজনাল পাসটাকে উদাহরণ হিসেবে ধরি, 190 ফ্র্যাঙ্কের ইয়ংফ্রাউ রিজনাল পাসেও কিন্তু আপনি 50 ফ্র্যাঙ্কের কাছাকাছি ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা 140-এ নেমে আসছে। তার মানে সার্বিকভাবে হাফ ফেয়ার ট্রাভেল কার্ড আপনাকে খরচ বাঁচাতে চমৎকার সাশ্রয় দিবে। আমার ব্যক্তিগত একটা কেস স্টাডি দিয়ে বোঝাই। যেদিন আমি ইতালি থেকে সুইজারল্যান্ডে যাচ্ছিলাম, সেদিন কিন্তু আমি সুইজারল্যান্ডে ট্রেনে ভ্রমণ করেছি, বার্লিনা এক্সপ্রেস ট্রেনে রাইডটা নিয়েছি, যেটার ভিডিও চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। 110 সুইস ফ্র্যাঙ্কের কিন্তু আমাদের জনপ্রতি ট্রেনের খরচ পড়ছিল, সেটা কিন্তু হাফ ফেয়ার কার্ড দিয়ে আমি 55-তে নিয়েছি, মানে ইতিমধ্যে 55 সাশ্রয় করেছি। আবার সুইজারল্যান্ডে যেখানে গিয়ে পৌঁছালাম, সেখান থেকে আমার হোটেল পর্যন্ত পৌঁছাতে আরও 110-এর খরচ ছিল, সেখানেও কিন্তু আমি আরও 55 সাশ্রয় করে ফেলেছি। মানে 120 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে কেনা কার্ডে প্রথম দিনেই আমি 110 সুইস ফ্র্যাঙ্কের কিন্তু সাশ্রয় করে ফেলেছি। পরদিন থেকে আমি যত গন্তব্যে ভ্রমণ করেছি, সকল গন্তব্যে কিন্তু আমি এরকম অর্ধেক টাকা পরিশোধ করতে করতে ভ্রমণ করেছি। এবং আমি কোনো রিজনাল পাস নিইনি, আমি আমার নিজের জন্য কিন্তু ডে পাস পর্যন্ত কিনিনি। এটা আমার জন্য খুব সাশ্রয়ী একটা বিকল্প ছিল, এবং আমার পুরো ভ্রমণটা কিন্তু পরিকল্পিত ছিল, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। আমরা একটু ডে পাসের ব্যাপারটাতে আবার ফেরত আসি। আমার একটা ছোটো ভাইকে আমি জার্মানি থেকে সুইজারল্যান্ডে এনেছিলাম। ওর জন্য যখন আমি আমার কস্ট প্ল্যানিংটা করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে ওর জন্য আমি হাফ ফেয়ার কার্ড না কিনে ডে পাস নেওয়ার চেষ্টা করি। কারণটা কি, আমরা আমাদের নিজেদেরকে একটা অঞ্চলে সীমাবদ্ধ করতে চাইনি। যদিও সর্বশেষে আপনারা দেখেছেন আমরা সার্বিকভাবে ইয়ংফ্রাউ অঞ্চলেই ছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনাটা এরকম ছিল, ইয়ংফ্রাউ অঞ্চল থেকে বের হয়ে আমরা হয়তো জার্ম্যাট ঘুরতে গেছি, অথবা আমরা জেনেভাতে ঘুরতে গেছি। হাফ ফেয়ার ট্রাভেল কার্ড থাকা সত্ত্বেও রিটার্ন টিকিটের খরচ কিন্তু 100-র উপরে পড়ে যেতেও পারত। সেক্ষেত্রে আমি আমার সাশ্রয়ী বিকল্পটাকে এভাবে চিন্তা করেছি, আমার যে ছোটো ভাই ফাত্তা, ওর জন্য আমি কিন্তু ডে পাস কিনেছি। 70-80 সুইস ফ্র্যাঙ্কের ভেতরেই কিন্তু আমি ফার্স্ট ক্লাসে অনেক আগে থেকে ডে পাস কিনে রেখেছিলাম ওর জন্য। এবং আমার ইচ্ছাটা এরকমই ছিল, যদি
আমরা দূর প্রান্তে কোথাও ঘুরতে যাই, যেখানে হাফ ফেয়ার ট্রাভেল কার্ড দিয়েও আমার 100-র কাছাকাছি লাগতে পারে, সেখানে আমি আসলে ওইভাবে না ঘুরে আমি কম্পেনিয়ন কার্ড কিনে নিব 38-এর ভেতরে, এবং আমি তখন অল্প খরচে কিন্তু ওর সাথে ঘুরে আসতে পারবো। আপনারাও নিজের একটু হিসাব করে দেখবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এবং সর্বশেষে আরেকটা অপশনের কথা বলছি, এটা যদি আপনার সাথে কম্প্যানিয়ন না থাকে, তবে আপনি এককভাবে ঘুরতে গেছেন, আপনার কাজে লাগতে পারে। হাফ ফেয়ার কার্ড দিয়ে ওটা ডে পাস কেনা যায়, যেটার নাম হচ্ছে ডে পাস ফর হাফ ফেয়ার ট্রাভেল কার্ড। ওটা দিয়ে কথার কথা যদি 100 ফ্র্যাঙ্কের ওদিনকার ডে পাসের খরচ থাকে, তাহলে সেটা কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে 50% ডিসকাউন্টে প্রায় 50-এর কাছাকাছি খরচে পাচ্ছেন, বা তার আশেপাশের কোনো একটা খরচ পড়ছে। মানে ডে পাস ফর হাফ ফেয়ার ট্রাভেল কার্ড আপনাকে হাফ ফেয়ার কার্ড দিয়ে ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু সে আপনাকে কোনো কম্প্যানিয়ন কার্ডের সুবিধা দিচ্ছে না। তাই আপনি হিসাব করে দেখবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার প্রতি একটা পরামর্শ হচ্ছে, আপনি যখন সুইজারল্যান্ড বেড়াতে যাচ্ছেন, সার্বিকভাবে তাদের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে আপনি কোথায় কোথায় যাবেন সব খরচে একটা তালিকা তৈরি করুন। সেই তালিকা তৈরি করার পরে আপনি এখন সেটার ভিতরে একবার হাফ ফেয়ার ট্রাভেল কার্ড ঢুকিয়ে দেখেন, একবার আপনি ঢুকিয়ে দেখেন হচ্ছে ডে পাস, ঢুকে দেখেন যে কোন ব্যাপারটাতে আপনি সাশ্রয় করছেন, এবং তাদের ওয়েবসাইট বা তাদের অ্যাপগুলোতে আপনি কোন জায়গার টিকিট কাটছেন এবং সেটার সাথে আপনার কি পাস আছে, সেই পাসেরও অপশন বসিয়ে আপনি কিন্তু সাশ্রয়ী বিকল্পগুলিকে বের করতে পারছেন। এবং এটুকু বলে রাখতে হচ্ছে, আপনি যদি সার্বিক ইউরোপ ভ্রমণ করতে চান, ইউরোপের ভিতরে কিন্তু একটা ইউরেল পাস আছে, সেটা সম্পর্কে আমি এখানে আলোচনা করছি না। এখন আমরা সুইজারল্যান্ডের সার্বিকভাবে খরচে একটা ইতি টানতে চলছি। আমরা সুইজারল্যান্ড এই রাষ্ট্রটাতে 5টা দিনের ভ্রমণ, তার পাশাপাশি ইতালি অথবা ফ্রান্সে আরও 5টা দিন, সার্বিকভাবে প্রায় 10টা দিন 9টা রাত্রির হিসাবটাকে টানার চেষ্টা করব। প্রথমত সুইজারল্যান্ডের খরচের হিসাবে আসছি। 30,000 বাংলাদেশি টাকা আপনার ভিসা ফিস বাবদ খরচ হচ্ছে। দুটা মানুষের 30,000 যোগ 1,20,000 টাকা আমি যাত্রাপথের খরচ ধরেছিলাম। তার ভিতরে কি হচ্ছে, রিটার্ন টিকিট একটা হবে এদিককার শহরে, একটা হবে সুইজারল্যান্ডের ভিতরের ভিন্ন কোনো শহর থেকে, সেইভাবে করে 1,20,000 টাকা। এবং এর মাঝখানে যে যাত্রাপথের আরও যে অভ্যন্তরীণ 5-10,000 টাকার যাত্রা, যেটা ইতালি থেকে সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছানো বা ফ্রান্স থেকে সুইজারল্যান্ডে পৌঁছানো, সেগুলো সব কিছু আমি যোগ করে বলছি। তাহলে 1,20,000 2,40,000 টাকা, এ গেল 2,70,000 টাকার হিসাব। এবার আসছে হোটেল বাবদ খরচ। 3 তারকা মানের যে পদের হোটেল সম্পর্কে আমি বলেছিলাম, 5টা রাত্রি সুইজারল্যান্ড থাকার জন্য 85,000 বাংলাদেশি টাকা কিন্তু আমরা ধরেছিলাম। 3,55,000 টাকা। আমি পরের অংশ বলার আগে এইটুকু জানিয়ে রাখছি, হোটেল ফিস বাবদ যে অঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এমনও হতে পারে আপনি যদি অনেক আগে থেকে কেটে রাখেন, তাহলে হোটেল ফিসটা কিন্তু আর একটু কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। তার পাশাপাশি এমনও হতে পারে অনেক সময় যে হোস্টেলগুলোর ভেতরে বাঙ্ক বেড সমৃদ্ধ রুমগুলো, 3-4টা বাঙ্ক বেড পড়ছে, ছোট একটা রুম, অ্যাটাচড কোনো ওয়াশরুম নেই, সেই টাইপের কিছু রুমগুলোও কিন্তু পর্যটন অঞ্চলে $100-120 ভিতরে পাওয়া যায়। মানে ওখানে $150 ধরেছে, এখানে হয়তো $30 $40 খরচ কমে গেল। সেভাবে করে খরচ কমানোর কিছু সুযোগ থাকে, একটু আগাম বুকিং করে রাখলে কমানো যায়। এবার যোগ করছি খাওয়া দাওয়া বাবদ খরচ। দুটা মানুষের 30-30 60,000 টাকা আমরা ধরেছিলাম, সেভাবে করে 4,15,000 টাকার হিসাব। তার পাশাপাশি আমরা যে এর মাঝখানে বিস্তারিত আলোচনা করেছি ঘোরার জন্য খরচ, তার ভিতরে আমরা 90,000 1 লক্ষ টাকার একটা খরচকে আমরা হিসাবে পেয়েছি। তবে আমি আপনাদেরকে কিন্তু এই খরচটাকে আরও বিভিন্নভাবে কমিয়ে আনার বিকল্পগুলো সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করে বলেছি। তো যদি আরও 1 লক্ষ টাকা যোগ করি, 5,15,000 টাকার হিসাব। তার সঙ্গে ধরে নিচ্ছি আপনার হয়তো কোনো দিন আর একটু ভালো করে খেতে মন চেয়েছে, বা কিছু অতিরিক্ত কিছু রাইড নিয়েছেন, বা কিছু একটা করেছেন যেটা আপনাকে কিছু অতিরিক্ত খরচ করেছে। তার বাবদ যদি আমি আপনাদেরকে আরও 10,000 টাকা যোগ করে ফেলি, তাহলে সার্বিকভাবে 5,25,000 5,30,000 টাকাতে আমি এটার ইতি টানছি। সুইজারল্যান্ড ভ্রমণ খরচ, এটার ভিতরে কিন্তু ফ্লাইটের কস্ট এবং সুইজারল্যান্ডের ভিতরের সার্বিক খরচগুলো কিন্তু অন্তর্ভুক্ত আছে। এখন যাত্রাপথে ভিন্ন একটা দেশের ইতালিকে আমি এখানে উপায় হিসেবে আনছি, 1,20,000 1,40,000 ভিতরে এনে দেওয়ার চেষ্টা করছি। তবে তার আগে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে প্রবেশ করে গন্তব্য দিন তারিখ সহ বিভিন্ন তথ্য ইনপুট করে আপনি খোঁজ করলে পাবেন টিকিটের যাবতীয় তথ্য। বুক নামে ক্লিক করলে বুক হয়ে যাবে। তারপর দেশি সব পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ইনাদের প্ল্যাটফর্মে সাধারণত লুকানো চার্জ পাবেন না। তাছাড়া আনুষঙ্গিক নানা সেবা পাবেন তাদের দৈনিক 24 ঘন্টার কাস্টমার কেয়ারের মাধ্যমে। তাই স্বাচ্ছন্দ্যে ঘুরুন ফ্লাইট এক্সপার্টের সাথে। এবার আমরা ইতালির খরচটার হিসাব টানছি। ইতালির ভিতরে আমি ধরে নিচ্ছি আপনি 4টা রাত্রি থাকছেন,
মানে সার্বিকভাবে যে 10টা দিনের যাত্রা আমি ধরছি তার ভিতরে 5টা দিন এবং 5টা রাত্রি সুইজারল্যান্ড হচ্ছে এবং 5টা দিন 4 রাত্রি ইতালি হচ্ছে। এটা কিন্তু ভাইসি ভার্সা পরিস্থিতি পর্যন্ত হতে পারে। ইতালিতে সুইজারল্যান্ডে যে রকমের রুমগুলোকে আমরা 17,000 থেকে 20,000 বাংলাদেশি টাকা করে ধরেছি, আমি এগুলিকে ধরবো ইতালিতে 8 থেকে 8,500 টাকা করে। মানে 70-75 আমেরিকান ডলারে আপনি ওই পদের রুম পাচ্ছেন। এমনকি 3 তারকার জায়গায় হয়তো 3.5 তারকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এই খরচের ভিতরে যদি ভাগ্য ভালো থাকে ব্রেকফাস্ট পর্যন্ত পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে। 8,500 বাংলাদেশি টাকাকে গুণ করে থাকি 4 রাত্রি, তাহলে 34,000 টাকার একটা হিসাবে আসছে। আমি এটাকে রাউন্ড ফিগার 35,000 টাকায় নিয়ে যাচ্ছি। তারপরে আসছে ইতালিতে খাওয়া দাওয়া বাবদ খরচ। এটাকে আমি একদম সুইজারল্যান্ডের অর্ধেক ধরবো, অর্থাৎ সুইজারল্যান্ডে 5টা দিনে আমি যেরকম ধরেছিলাম যে 60,000 টাকার খরচ দুটা মানুষের, ইতালিতে আমরা এটাকে ধরবো হচ্ছে 30,000 টাকার খরচ। মানে সুইজারল্যান্ডে যেগুলো আমরা 2 থেকে 2,500 টাকা করে ধরে নিয়েছি এক একটা বেলার খাবারের খরচ, আমরা কিন্তু একই জিনিসটা ইতালিতে 1,000 টাকার ভিতরে কিন্তু সারা সুযোগ পাচ্ছি। বা ইউরোতে প্রায় 10 ইউরো, 11-12 ইউরো এরকম একটা বাজেট ধরছি ইতালিতে খাবার দাবারের খরচ হিসেবে এক একটা বেড়াতে। এবার যাচ্ছি ইতালির ভিতরে ঘোরাফেরার খরচ। আমি ধরে নিচ্ছি আপনি হয়তো ইতালির ভিতরে অন্তত 2টা একটু লম্বা ট্যাক্সি রাইড নেবেন। এয়ারপোর্ট থেকে আপনার হোটেল পর্যন্ত যাচ্ছেন সার্বিকভাবে তল্পা ব্যাগেজ গুছিয়ে। কোনো একটা সময় হতে পারে আপনি হয়তো কোনো একটা দূরে একটা ট্রেন স্টেশন পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছেন, মানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ধাচ্ছেন, যেখানে আপনি পরবর্তী কোনো দেশে যাওয়ার বা শহরে যাওয়ার জন্য চেক ইন করছেন। এরকম 2টা ট্যাক্সি রাইড যদি আপনি নিয়ে থাকেন 25-50 ইউরোর একটা খরচ আমি ধরবো। বাংলাদেশি টাকায় 5,000 টাকার কিছু বেশি। আমি আপাতত 50 ইউরোকে ধরে রাখছি ট্যাক্সি ফেয়ার বাবদ 2টা লম্বা রাইড। তার পাশাপাশি আসছে দৈনিক ঘোরার খরচ। এই ক্ষেত্রে আমি 5টা দিনের ভেতরে ধরে নিচ্ছি 4টা দিন হচ্ছে আপনি বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট কার্ড বা পাস নিয়ে আপনি ঘুরতে যাবেন। এই ক্ষেত্রে ইতালি বলেন বা ইউরোপের বিভিন্ন শহর বলেন 9-10 ইউরোর ভেতরে বিভিন্ন রকমের ডে পাস পাওয়া যায়, যার মাধ্যমে আপনি শহরের ভিতরে বিভিন্ন ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কে আনলিমিটেড রাইড পাচ্ছেন। এই সেবাটা থাকে। তবে কিছু ক্ষেত্রে 20-25 ইউরোর ভেতরে কিছু পাস ধাঁচের পাওয়া যায়, সেখানে আপনি দৈনিক যেরকম রাইড পাচ্ছেন ওই মেট্রো বাস এগুলোতে, তার পাশাপাশি কিছু মিউজিয়াম বলেন বা যেরকম ভেনিসের মতো নগরী বলেন, ভাপোরেতো বা বিভিন্ন রকম বোট রাইড, কিছু প্যাকেজ অনেক সময় অন্তর্ভুক্ত করে 20-25 ইউরোর ভিতরে দিয়ে থাকে এক একজনের ক্ষেত্রে। দৈনিক 2টা মানুষের আমি 25-50 ইউরোর খরচ ধরছি। 4টা দিনে 50 × 4 200 ইউরোর খরচ ধরে নিচ্ছি। তার মানে ওদিকে ট্যাক্সি রাইড 50, এদিকে আরও 200 ইউরো। এবং এর পাশাপাশি আমি আরও ধরছি হচ্ছে আপনি ট্রেন রাইড নিতে পারেন, লং ডিস্টেন্স ট্রেন রাইড, যেটা হচ্ছে এক শহর থেকে একটা শহরে নিয়ে যাচ্ছে। মানে কথার কথা আপনি ভেনিস আছেন, ভেনিস থেকে আপনাকে মিলান নিয়ে যাচ্ছে, বা মিলান আছেন, মিলান থেকে আপনাকে তিরানো বা অন্য কোনো শহরে নিয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ হিসেবে বলছি আর কি। এরকমের লং ডিস্টেন্স রাইডগুলোর গড়পড়তায় আমি একটা মানুষের খরচ ধরবো ইকোনমি ক্লাসে বা প্রিমিয়ার ইকোনমি ক্লাসে 25 ইউরোর আশেপাশে। 2টা মানুষের জন্য 50 ইউরো। এটা হচ্ছে একটা রাইড। এরকম 2টা রাইড নিলে 50-50 আরও 100 ইউরো। তাহলে সার্বিকভাবে কত আসছে? ওই পাশে ছিল 250 আর এখানে হচ্ছে আরও 100, 350। এবং এর পাশাপাশি আমি ধরে নিচ্ছি আপনি হয়তো কোনো সময় কোনো মিউজিয়ামে ঢুকেছেন বা অতিরিক্ত কোথাও ঢুকেছেন যেটা এটার ভিতরে অন্তর্ভুক্ত ছিল না, এই বাবদ আরও 50 যোগ করে নিচ্ছি। তাহলে সার্বিকভাবে 400 ইউরোর খরচ দাঁড়াচ্ছে, যেটা বাংলাদেশি টাকাতে 2টা মানুষের জন্য আমি যদি এটাকে আপাতত 120 দিয়ে গুণ দিয়ে থাকি প্রায় আরও 48,000 টাকার কাছে। তাহলে এই 48,000 টাকা, তার পাশাপাশি হোটেল বাবদ যে 35,000 টাকা ধরেছি, তার পাশাপাশি আমরা যে খাওয়া দাওয়া বাবদ আরও 30,000 ধরেছিলাম, 1,13,000 টাকার যে হিসাবটা আসছে, এটাই হচ্ছে 5 দিনে আপনার ইতালির বিভিন্ন রকমের ভ্রমণ খরচের সমষ্টি। কিন্তু আপনি এখন কিছু কেনাকাটা করতে পারেন, আরও কিছু অতিরিক্ত খরচ করতে পারেন, যার মাধ্যমে আমি এটাকে রাউন্ড ফিগার 1,20,000 টাকায় আনছি। তাহলে এই 1,20,000 যোগ তার আগে সুইজারল্যান্ডের ওখানে আমরা যে প্রায় 5,30,000 টাকার যে একটা খরচে আমরা রাউন্ড ফিগার সেখানে টেনেছিলাম, সার্বিকভাবে 6.5 লক্ষ বাংলাদেশি টাকা 2টা মানুষের ভ্রমণ খরচ। আমি এই খরচটার হিসাবটা করেছি, ধরেন স্বামী স্ত্রী ভ্রমণে যাচ্ছেন,
তাদের কথা ভেবে, একটা পরিবার ভ্রমণে যাচ্ছেন তাদের কথা ভেবে, অথবা আপনি চাকরিজীবী যেভাবে যাচ্ছেন, দুটো বন্ধু যাচ্ছেন, আপনারা, আমি বলছি না আপনি খুব অনেক খরচ করে ঘুরছেন এবং আপনি খুব সস্তায় ঘুরছেন না, আপনি একটা খুব মাঝারি একটা মান বজায় রেখে আপনি ঘুরছেন। ইকোনমি ক্লাসেরই পুরোটা যাত্রাপথ সাধারণ মানের 3 তারকা মানেরই কিন্তু হোটেলে রাত্রি যাপন করছেন এবং সাধারণ সাদামাটা কিন্তু খাওয়া দাওয়া করছেন। বিভিন্ন রকমের পাস ব্যবহার করে, ট্রাভেল কার্ড ব্যবহার করে, সব কিছু ব্যবহার করে আপনার খরচটাকে কমিয়ে আনার চেষ্টা করছেন। এবং একটা জিনিস না বললেই না, আপনি যদি, আমি যে উপায় আপনাকে দেখিয়েছি বিভিন্ন রকমের ডে পাস, ট্রাভেল কার্ড, এগুলো হিসাব করে, এটার বাইরে যদি আপনি ভ্রমণ করতে চান এবং আগাম পরিকল্পনা না করে যদি তাৎক্ষণিক বিভিন্ন কিছু রাইড কেটে কেটে ঘুরতে চান, তাহলে চোখ বন্ধ করে এই 6.5 লাখ টাকার হিসাবটাকে আপনি 8 লক্ষ 9 লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন। কারণ ইউরোপে একটা ব্যাপার আছে, ট্রেন রাইড বলেন, ফ্লাইট বলেন, তাৎক্ষণিক কাটলে অনেক টাকার কিন্তু খরচ বেড়ে যায়। হোটেল খরচগুলোও কিন্তু তাৎক্ষণিক অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এভাবে করে যদি দুটো মানুষের প্রায় 10 দিনের ইউরোপ যাত্রা 6.5 লক্ষ টাকার হিসাবে আসে, তার একইভাবে আপনি যদি এখন এটা 20 দিনের যাত্রা হয়, 12 লম্বা সময় যাত্রা হয়, হতেও পারে আপনি পুরো জিনিসটাকে 10-12 লক্ষ টাকার ভিতরে শেষ করে আনার সুযোগ পেয়েছেন। ধরে নিচ্ছি আপনি কিছু সময় আপনার বন্ধুবান্ধবের সাথে থাকছেন, কারো বাসায় থাকছেন, কোনো সময় আপনি হোটেলে থাকছেন, এক একটা দেশে এক এক রকম খরচ করছেন, কোথাও একটু বেশি দাম, কোথাও একটু কম দাম। এবং এর মাঝখানে সুইজারল্যান্ড নামক একটা চমৎকার রাষ্ট্র, ব্যয়বহুল রাষ্ট্র, আপনার এই পুরো ভ্রমণের মধ্যমণি হয়ে 5টা দিনের জন্য কিন্তু অবস্থান করছে এবং সার্বিকভাবে 10টা দিনের আপনি ট্যুর করে আসছেন। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার উপকারে এসছে। যে সুইজারল্যান্ড যেতে চাচ্ছেন সে হয়তো বিভিন্ন রকমের ধারণা পেয়েছেন। ধারণা পেয়ে থাকলে আপনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, রিয়াকশন দিতে পারেন, আপনার মূল্যবান মতামত বা আপনার জিজ্ঞাসাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার কাছে আর্জি রাখবো, আপনার কাছে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাজাতে পারেন, আমাকে চ্যানেলে ফলো করতে পারেন। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তথ্য কিন্তু আমার ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া থাকছে। এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।